আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে দুটো গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব তা হলো ডিকাউন্ট এবং ডিকাউন্ট এ ফাংশন। এই ডিকাউন্ট এবং ডিকাউন্ট এ ফাংশন কি এবং কিভাবে এটি প্রয়োগ করতে হয় এই বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ডিকাউন্ট এবং ডিকাউন্ট এ ফাংশন হলো ডাটাবেজ কাউন্ট এবং ডাটাবেজ কাউন্ট এ ফাংশন। ইতিপূর্বে আমরা কাউন্ট এবং কাউন্ট এ ফাংশনগুলো শিখে এসেছি। তো ডাটাবেজ কাউন্ট হচ্ছে যে যদি আমাদের একটা ডাটাবেজ থাকে, এই ডাটাবেজের মধ্য থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে যে ভ্যালুগুলোকে কাউন্ট করা হবে, এটাই হলো ডিকাউন্ট বা ডাটাবেজ কাউন্ট এবং ডাটাবেজ কাউন্ট এ ফাংশন। তো আমরা এখানে একটা ক্ষুদ্র ডাটাবেজ ক্রিয়েট করে রেখেছি, যে ডাটাবেজের মধ্যে বিভিন্ন ধরনের ল্যাপটপ এবং তাদের ম্যানুফ্যাকচারিং ডেট, তাদের প্রসেসরের ভার্সন এবং তাদের জেনারেশন এবং তাদের প্রাইস দেওয়া রয়েছে। এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া সাপেক্ষে এই ডিকাউন্ট এবং ডিকাউন্ট এ ফাংশনটাকে লেখা যায়। তো আমরা এখানে ডিকাউন্ট ফাংশনটাকে লিখলাম, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম ডিকাউন্ট। ডিকাউন্ট লেখার পরে প্রথম অংশটা হচ্ছে ডেটাবেজ। ডেটাবেজ হিসেবে আমরা এই অংশটুকু সিলেক্ট করে দিলাম। এই অংশটুকু হচ্ছে আমাদের ডেটাবেজ। তারপরে এখানে রয়েছে ফিল্ড। ফিল্ড হলো আমরা যেই কলাম থেকে কাউন্ট করব ওই কলামের হেডিংটা হচ্ছে ফিল্ড। তাহলে এখানে আমরা এই কলাম থেকে কাউন্ট করতে চাচ্ছি, অর্থাৎ প্রাইজের কলাম থেকে কাউন্ট করতে চাচ্ছি, তাহলে এখানে ফিল্ড হচ্ছে আমাদের প্রাইজ। আমরা এখানে প্রাইজে ক্লিক করলেও হবে বা প্রাইজ লিখে দিলেও হবে। আমরা প্রাইজে ক্লিক করলাম, এরপরে কমা দেই, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া, আমরা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে কাউন্ট করতে চাই। এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেট, নেম অফ দ্য ব্র্যান্ড, ভার্সন অফ দ্য প্রসেসর, জেনারেশন, এই ক্রাইটেরিয়াটুকু সাপেক্ষে আমরা কাউন্ট করতে চাই। তো একটা বিষয় খেয়াল করতে হবে, যেন এখানে ডেটাবেজে যেই হেডিংগুলো আছে সেই হেডিংগুলো যেন এখানে হুবহু থাকে। তো আমরা ক্রাইটেরিয়া দিলাম, এরপর যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমাদের ডি কাউন্ট ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা যদি এন্টার করি তাহলে এখানে দেখুন, এখানে আমাদের 16 শো করছে, অর্থাৎ এখানে আমাদের যদিও বা 18টা ভ্যালু রয়েছে, কিন্তু এর মধ্যে কিছু ভ্যালু রয়েছে যেগুলো কিনা নিউমেরিক ভ্যালু নয়, যেগুলো হলো টেক্সট, যে কারণে কাউন্ট ফাংশনটা এই টেক্সটগুলোকে কাউন্ট করছে না। কিন্তু কাউন্ট এ ফাংশনটা আমরা জানি নিউমেরিক এবং টেক্সট সব ক্ষেত্রেই কাজ করে। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি আমরা ইকুয়াল চিহ্ন দিই, তারপর আমরা যদি লিখি ডি কাউন্ট এ, ডি কাউন্টে লিখলাম, লেখার পরে তারপর ডেটাবেজ, ডেটাবেজ হিসেবে আমরা এই অংশটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপরে কমা দেই, রীতিমতো ফিল্ড, ফিল্ড হিসাবে আমরা এখানে প্রাইস সিলেক্ট করে দেই, প্রাইস সিলেক্ট করে দেওয়ার পরে কমা দেই, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া যা আছে ঠিক তাই দিয়ে দিলাম। আমাদের এই অংশটুকু হচ্ছে ক্রাইটেরিয়া, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্যাস, আমাদের ডিকাউন্ট এ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা এন্টার করলাম, তাহলে এখানে দেখুন এখানে ঠিকই 18 শো করছে। তার কারণ ডিকাউন্ট এ ফাংশনটা নিউমেরিক ভ্যালু এবং টেক্সট সব ক্ষেত্রেই কাউন্ট করতে পারে, যে কারণে এখানে 18 শো করছে। কিন্তু ডিকাউন্ট ফাংশনটা শুধুমাত্র নিউমেরিক ভ্যালু কাউন্ট করে বিধায় এখানে 16 শো করছে। এবার আমরা আমাদের এখানে ক্রাইটেরিয়া দিব। আমাদের ক্রাইটেরিয়া কি? আমাদের ক্রাইটেরিয়া হলো এখানে ম্যানুফ্যাকচারিং ডেট, আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ডেট দিব। আমরা দিলাম 1/1/2017 দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে 1/1/2017-তে যতগুলো ল্যাপটপ ম্যানুফ্যাকচার্ড হয়েছে ততগুলোই হাইলাইটেড হয়েছে। এবার যদি আমরা ব্র্যান্ড হিসাবে এখানে সিলেক্ট করে দেই এইচপি, তাহলে দেখুন এখানে যতগুলো এইচপি আছে 1/1/2017-তে ততগুলো হাইলাইটেড হয়েছে। যদি আমরা এখানে প্রসেসরের ভার্সন সিলেক্ট করে দেই, এটা হচ্ছে কোর i7 দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কোর i7 যতগুলো এইচপি ল্যাপটপ আছে 1 তারিখে ম্যানুফ্যাকচার্ড হয়েছে সেইগুলো আমাদের এখানে শো করছে, হাইলাইটেড হয়েছে, এবং ওই অনুসারে এখানে ডিকাউন্ট এবং ডিকাউন্ট এ ফাংশনটা কাজ করছে। যদি আমাদের এখানে জেনারেশন হিসেবে আমরা 7 জেনারেশন সিলেক্ট করে দিই, তাহলে এখানে 7 জেনারেশনের কোর i7 এইচপি ল্যাপটপ 1 তারিখে যতগুলো ম্যানুফ্যাকচার্ড হয়েছে ততগুলোর কাউন্ট করে দিচ্ছে ডিকাউন্ট এবং ডিকাউন্ট এ ফাংশন। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করুন, ডিকাউন্ট ফাংশনটা এখানে 2 শো করছে, তার কারণ এখানে নিউমেরিক ভ্যালু আছে দুটো, এই একটা এবং এই একটা। কিন্তু ডিকাউন্ট এ ফাংশনটা 4 শো করছে, তার কারণ হচ্ছে এখানে নিউমেরিক এবং অ্যালফাবেট এই সবগুলো মিলে এখানে 4টে ভ্যালু রয়েছে, যে কারণে ডিকাউন্ট এ ফাংশনটা 4 শো করছে। এবার একটা বিষয় লক্ষ্য করুন, যদি আমরা এখানে এই অংশটুকু ডিলিট করে দেই, তাহলেও আমাদের এখানে ডিকাউন্ট এবং ডিকাউন্ট এ ফর্মুলাটা শো করে এবং সেখানে ভ্যালুগুলো শো করে। তো আমরা যদি এমন চাই যে এখানে আমাদের যে ক্রাইটেরিয়া দেওয়া ছিল এই ক্রাইটেরিয়াগুলো যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন আমাদের এখানেও ব্ল্যাঙ্ক হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আর একটা ফর্মুলা লিখতে পারি। সে ফর্মুলাটা কি? সাপোজ আমরা এখানে একটা ফর্মুলা লিখলাম, সে ফর্মুলাটা হচ্ছে ইফ ফর্মুলা, ইফ ফাংশনটা লিখলাম। এরপরে লজিক্যাল টেস্ট, আমরা লজিক্যাল টেস্ট কি করতে পারি?
লজিক্যাল টেস্ট হিসাবে এটা করতে পারি যে আমাদের এই সেলগুলো যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন এটাও যেন ব্ল্যাঙ্ক হয়। তো আমরা একটা ফাংশনের কথা জানি যে ফাংশনটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন। এই কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা ব্ল্যাঙ্ক সেলগুলোকে কাউন্ট করে। তাহলে এখানে যদি আমরা ওই ফাংশনটা ব্যবহার করি লজিক্যাল টেস্টের ক্ষেত্রে, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা লিখলাম, লেখার পরে এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের আর্গুমেন্ট হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কোনটুকু, আমরা এখান থেকে এইটুকু দিলাম, এটুকু হচ্ছে রেঞ্জ। এখানে আমাদের 4টা ব্ল্যাঙ্ক সেল রয়েছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ব্ল্যাঙ্ক সেল রয়েছে। এই 4টা ব্ল্যাঙ্ক সেলের 4টাই যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে আমাদের এই সেলটাও ব্ল্যাঙ্ক হবে। আমরা এই ফর্মুলাটা লিখতে চাই, তাহলে আমরা এটা ইকুয়াল টু 4 দিলাম, অর্থাৎ যদি ব্ল্যাঙ্কের পরিমাণ 4 হয়, অর্থাৎ 4টাই যদি ব্ল্যাঙ্ক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সেলটাও ব্ল্যাঙ্ক হবে, অর্থাৎ আমাদের ট্রু ভ্যালুটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে যদি ব্ল্যাঙ্ক না হয়, অর্থাৎ 4টার কম ব্ল্যাঙ্ক হয়, অর্থাৎ কোনো একটা সেল ভ্যালু দ্বারা পূর্ণ থাকে, তাহলে আমাদের ফলস ভ্যালুটা অর্থাৎ দ্বিতীয় ভ্যালুটা কাজ করবে, এই ডি কাউন্ট অংশটা কাজ করবে। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্যাস আমাদের ফাংশনটা কমপ্লিট। আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে ব্ল্যাঙ্ক শো করছে, তার মানে আমাদের এখানে 4টাই ব্ল্যাঙ্ক আছে বিধায় এখানে আমাদের ব্ল্যাঙ্ক শো করছে। যদি আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক না থাকে, সাপোজ এখানে আমরা এইচপি দিলাম, তাহলে দেখুন এখানে কিন্তু আর ব্ল্যাঙ্ক নেই। এবার আমরা ডিলিট করে দিলাম এটাকে। এবারে রয়েছে আমাদের ডি কাউন্ট এ ফাংশন। ডি কাউন্ট এ ফাংশনটাকে আমরা একটু কন্ডিশনাল ফরম্যাটিং দ্বারা ফরম্যাট করি। তো এখানে দেখুন, এখানে যে সেলটা রয়েছে, যেই সেলটাতে আমরা ডি কাউন্ট এ ফাংশনটা লিখেছি, ওই সেলটা কোন কালার রয়েছে, ফিল কালারটা কি রয়েছে আমরা একটু দেখি। ফিল কালারটা এটা রয়েছে, এটা হচ্ছে ফিল কালার, আর ফন্ট কালারটা রয়েছে ব্ল্যাক। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটার ফন্ট কালারটা এই কালারটাই করে দিতে পারি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের আর কিছু শো করছে না। তো এক্ষেত্রে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর দ্বারা ফন্ট কালারটা এবং ফিল কালারটা সেম করে দিব। তো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে এখান থেকে নিউ রুল সিলেক্ট করি, সেখান থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, আমরা এটা সিলেক্ট করি। এখানে আমরা যে ফর্মুলাটা লিখে দেবো, আমাদের এখানে যে ডায়লগ বক্সটা রয়েছে, এই ডায়লগ বক্সে আমরা যে ফর্মুলাটা লিখে দেবো, এই ফর্মুলাটা যদি সত্য হয় এই সেলটার জন্য, তাহলে আমরা এখানে যে ফরম্যাটটা সেট করে দেবো সেই ফরম্যাটটাই এখানে কার্যকর হবে। আর যদি মিথ্যা হয় এই ফর্মুলাটা এই সেলের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে। তো এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা লিখি। ফর্মুলা হিসেবে আমরা এখানে কাউন্ট এ ফাংশনটা ব্যবহার করতে যাচ্ছি। আমরা এখানে লিখলাম কাউন্ট এ, তারপরে আমরা এখানে রেঞ্জ সিলেক্ট করে দেবো। রেঞ্জ হচ্ছে আমাদের এখান থেকে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের রেঞ্জ। তো এখানে কাউন্ট এ ফাংশনের কাজ হচ্ছে নন ব্ল্যাঙ্ক সেলগুলোকে কাউন্ট করা। তো এক্ষেত্রে যদি আমাদের এখানে এই সেলগুলো ব্ল্যাঙ্ক থাকে, যে সেলগুলোকে আমরা রেঞ্জ হিসেবে সিলেক্ট করে দিয়েছি, তো সেই ক্ষেত্রে কাউন্ট এ ফাংশনটা 0 হবে। আর যদি আমাদের কোনো একটা সেল নন ব্ল্যাঙ্ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাউন্ট এ ফাংশনটা 0 হবে না। তো আমরা যদি ইকুয়াল টু 0 লিখে দিই, তাহলে আমরা এটা বুঝবো যে এখানে প্রত্যেকটা সেল ব্ল্যাঙ্ক বিধায় আমাদের ইকুয়াল টু 0 হয়। আর যদি কোনো একটা সেল ব্ল্যাঙ্ক না হয়, তাহলে আমাদের ইকুয়াল টু 0 হবে না, অর্থাৎ ফর্মুলাটা তখন মিথ্যা প্রমাণিত হবে। তো আমরা ফরম্যাটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা দেখে এসেছি যে আমাদের ফন্ট কালার এবং ফিল কালারটা কি ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা ফন্ট কালারটা আমরা এই কালারটা সিলেক্ট করে দিই, এরপরে আমরা ওকে করি। ওকে করার পরে আবার এখানে ওকে করি। তো দেখুন এখানে আমাদের ডি কাউন্ট এ, এখানে আমাদের কোনো ভ্যালু শো করছে না। বেসিক্যালি ভ্যালুটা আছে, কিন্তু এই ফিল কালার এবং ফন্ট কালার সেম হওয়ার কারণে ভ্যালুটা দেখা যাচ্ছে না। কারণ এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম, এই ফর্মুলাটা সত্য হয়েছে। কিন্তু যদি আমরা এখান থেকে একটা সেল আমরা কোনো একটা ভ্যালু দ্বারা ফিল আপ করে দিই, সাপোজ এখানে আমরা এইচপি সিলেক্ট করে দিলাম, তাহলে দেখুন এখানে আমরা যে ফাংশনটা ইউজ করেছি কাউন্ট এ ফাংশন, সেই কাউন্ট এ ফাংশনটা সত্য নয় বিধায় আমাদের এখানে ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পূর্বে যে ফরম্যাটিং ছিল সেই ফরম্যাটটা অ্যাক্টিভ হয়েছে। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, আমি যখন এখানে কোনো প্রোডাক্টের নাম বা প্রসেসরের ভার্সন এগুলো যখন আমি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে এখানে ওই সেলগুলো হাইলাইটেড হয়ে যাচ্ছে। এগুলোও কন্ডিশনাল ফরম্যাটিং দ্বারা করা। এখানে যেমন এই 4টা কন্ডিশন দ্বারা আমরা এই সেলটাকে ফরম্যাট করেছি, ঠিক তদ্রূপ একটা সেলের কন্ডিশন দ্বারা একাধিক সেলকে ফরম্যাট করা যায়। তো এই হলো ডি কাউন্ট এবং ডি কাউন্ট এ ফাংশনের মধ্যকার মূল বিষয়বস্তু। তো ডি কাউন্ট এবং ডি কাউন্ট এ ফাংশনের মধ্যে যে বিষয়গুলো ছিল, আশা করছি সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।